পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছেন নবারুণ ভট্টাচার্য রচিত উপন্যাস হারবার্ট। আজ দ্বিতীয় পর্ব। ওই শুনো, ওই শুনো, ভেরির আওয়াজ, হে ভেরির আওয়াজ। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বিনু কলকাতায় আশুতোষ কলেজে জিওলজি অনার্স নিয়ে পড়তে এসেছিল। বিনু আরও অনেক আগে ছোটবেলায় একটা ছড়া শিখিয়েছিল হারবার্টকে। পুলিশের লাঠি ঝাঁটার কাঠি ভয় করে না, কমিউনিস্ট পার্টি। বিনু এসে রাস্তার ধারের ঘরটায় উঠল। কৃষ্ণলাল নিজে এসেছিলেন। বিনুর জন্যে ছোট একটা তক্তপোষ এলো, তোষক এলো। জ্যাঠাইমা দোতলার বারান্দার ছাদ থেকে ঝোলা বিছানার বান্ডিল খুলে বিনুকে বালিশ দিলেন। দেওয়ালে খোদল করা বাঁধানো তাকে উইনচেল হোমস ইত্যাদি সাহেবদের বই শোভা পেতে লাগল। বিনু সিরিয়াস, দোহারা গরম, মিষ্টি করে কথা বলে। বিনু একদিন সকাল 9টা নাগাদ খাটে উপুড় হয়ে বুকের তলায় বালিশ দিয়ে মন দিয়ে কি লিখছিল। দরজাটা একটু ফাঁক করে হারবার্ট ভেতরে তাকিয়েছিল। একগাল হেসে বিনু বলেছিল, ও কি হারবার্ট কাকা, ভেতরে এসো। কি দেখছ দাঁড়িয়ে? হারবার্টের সঙ্গে বিনুর বেশ অন্তরঙ্গতা গড়ে ওঠে। বিনুর বন্ধুদেরও বেশ লাগত হারবার্টের। হারবার্টকে ওরা সিগারেট খাওয়াত, গল্প করত। আবার এক সময় ওই বিনুই বলতো, হারবার্ট কাকা, এবার তোমাকে একটু। হারবার্ট বুঝত যে বিনু ওকে এখনকার মতো চলে যেতে বলছে, কিন্তু সেটা খারাপভাবে নয়। বিনু তাকে একটা ফুল প্যান্ট কিনে দিয়েছিল, সঙ্গে একটা বেল্ট। ওফ হারবার্ট কাকা, তোমায় না ঠিক আমেরিকান ফিল্ম স্টারদের মতো লাগছে। ধন্না হারবার্টের প্যান্ট দেখে চমকে গিয়েছিল। পরে তাজ্জব হয়ে গিয়েছিল শুনে যে টিউশনির টাকা থেকে বিনু এটা হারবার্টকে কিনে দিয়েছে। জ্যাঠাইমা বলেছিলেন, দেখেছিস তো, দেখে শেখ, আকুটেপনা করে তো জীবন কাটালি। ধন্না বলেছিল, ফ্যাচ ফ্যাচ করো না তো, ওপরপোড়া আদিক্ষেতা থেকে শিখবটা কি শুনি। তবে হ্যাঁ, আমারগুলো যদি বিনুটাকে দেখে বোঝে, না করল লেখাপড়া, না হল ভব্যসভ্য। জ্যাঠামশাই বলেছিলেন, পিউ কাহা, পিউ কাহা। বিনু পরলোকে আগ্রহী হারবার্টকে মৃত্যুর একটা অন্য মানে বুঝিয়েছিল। ও কি সব আগডুম বাগডুম পড়ো বলত, ওসব ধাপ্পা, রিডিকিউলাড। এ মরল, ভূত হয়ে এলো, ও মরল, ভূত হয়ে গেল। এই যে পাতায় পাতায় ভূত কিলবিল করছে, বলো, নিজে কখনো দেখেছ? লোক তো আর মরেনি এমন নয়। এ বাড়িতেই কজন মরেছে কে জানে। আমি দেখিনি বলেই সবটা মিথ্যে হয়ে যাবে? শুধু তুমি দেখনি না, কেউ দেখেনি। তাহলে প্ল্যানচেটে যেটা হয়, কি হয়? বহরমপুরে নিজে আমি দেখেছি। দেখেছিস? এলো, আসবে না কেন? নিজেরাই তো হয় অক্ষরের কাছে গ্যালাস টেনে আনছে, নয়তো পেন্সিল কাঁপাচ্ছে। অবশ্য তোমাকে দোষ দিয়ে লাভ নেই। যতদিন হাতে গোনা কয়েকটা লোক লাখ লাখ মানুষকে বোকা বানিয়ে খাটিয়ে মারবে, তাদের ঠকাবে, ততদিন ভূত, তারপর তোমার গিয়ে ঠাকুর দেবতা ধর্ম এইসবই চলবে। শোনো, একটা লেখা শোনো। বিনু একটা ছোট বই খোলে, পাতা ওল্টায়। আমাদের সামনে হাজার হাজার শহীদ মৃত্যুবরণ করেছেন, তাদের কথা মনে পড়লেই আমাদের প্রতিটি জীবিত লোকের হৃদয় বেদনায় ভরে ওঠে। এমন কি স্বার্থ আছে যা আমরা ত্যাগ করতে পারব না, অথবা এমন কি ভুল আছে যা আমরা শুধরে নিতে পারব না? কথাটা কার লেখা বলতে পারবে? হারবার্ট মাথা নাড়ে। এসবের কিছুই সে জানে না। মাও সেতুম। 1970-এর 19 নভেম্বর বারাসতের কুখ্যাত হত্যাকাণ্ড ঘটে। যতীন দাস, কানাই ভট্টাচার্য, শঙ্কর চট্টোপাধ্যায়, সমীর মিত্র, স্বপন পাল, সমীরেন্দ্রনাথ দত্ত, তরুণ দাস ও গণেশ ঘটককে গভীর রাতে পুলিশ নৃশংসভাবে হত্যা করে। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী সাধারণ সম্পাদক চারু মজুমদার তার 22 নভেম্বর 1970-এর ইস্তেহারে আহ্বান জানালেন,
আজ প্রত্যেকটি ভারতবাসীর পবিত্রতম কর্তব্য এইসব কাপুরুষ বিদেশিদের আজ্ঞাবহ খুনেদের বিরুদ্ধে তীব্র ঘৃণা সৃষ্টি করা। এটা আজ দেশবাসীর দাবি, দেশপ্রেমিকের দাবি। প্রত্যেক বিপ্লবী কর্মীকে এই বীর শহীদদের হত্যার বদলা নেবার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এই জল্লাদরা ভারতবাসীর শত্রু, প্রগতির শত্রু এবং বিদেশির অনুচর। এদের শেষ না করলে ভারতবর্ষের মুক্তি নেই। বিনু এই ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ল। কোনো কোনো রাতে ফিরত না। ধন্নাদাদার পাড়াটা কিন্তু পাট কংগ্রেসি। বামপন্থার ছিটে ফোটা থাকলেও বোঝা যেত না। বড়িলাল ছিল ইনফর্মার। হারবার্টকে একদিন বেশ কিছু টাকা আর মাও সেতুং, লিন পিয়ারের ছবি ছাপা রসিদ বই দিয়ে বিনু পাঠালো লেক মার্কেট এলাকায় কোনো এক বিজয়কে পৌঁছে দেবার জন্যে। বিজয় তাকে নিয়ে গেল কালীঘাটের গ্রিক চার্চের পেছনে। সেখানে খোঁচা খোঁচা দাড়ি, গাল ভাঙা চশমা পরা একজন লোক আবছা অন্ধকারে হারবার্টকে জড়িয়ে ধরে বলেছিল, অভিনন্দন কমরেড। বিনয় আপনার কথা অনেক বলেছে। আপনার মতো বিশ্বস্ত বন্ধুর আমাদের দরকার। চা খান। ফেরার রাস্তায় মনোহরপুকুর মোড়টা ওকে পার করে দিয়েছিল দুটি ছেলে। কোথাও বোমা পড়েছিল। হারবার্ট আর খবর পায়নি যে ওই বিজয় পরে বরানগড়ে আত্মগোপনে থাকাকালীন ১৯৭১ সালের ৯ মে সকালে বাজারের খাবারের দোকানের সামনে পুলিশের গুলিতে মারা যায়। বিনু একটা না অনেকদিন বাড়িতে ছিল না। ধন্নাদাদা কৃষ্ণলালকে চিঠি দিল। কৃষ্ণলাল জবাবে লিখলেন, বিনু এখন যুবক। সে বোঝে কি করছে। আর এটা তো আর সে নিজে বোঝেনি, অনেকের সঙ্গেই সে একই সিদ্ধান্ত নিয়েছে। অতএব আমার তরফ থেকে তাকে নিবৃত্ত করার কোনো প্রশ্নই ওঠে না। উপরন্তু বিনুর মাও এ বিষয়ে আমার সঙ্গে সহমত পোষণ করেন। তবে তোমাদের অসুবিধা হচ্ছে জানলাম। অন্য ব্যবস্থা করছি। কিন্তু তার জন্য তোমাকে আমার কলকাতা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। বাবা ও মা আশা করি ভালো আছেন। হারবার্ট ও তোমার পুত্রদের আমার। অবশ্য কৃষ্ণলালের কলকাতায় এসে অন্য ব্যবস্থা করার দরকার হয়নি। রাত্রিরে এলগিন রোডের জাহাজবাড়ির কাছে একটা দেওয়ালে স্টেনসিল থেকে মাওসে তুঙের মুখ আঁকছিল ৩টি ছেলে। উল্টো দিকের ফুটে মুখ ঢেকে যারা শুয়েছিল তাদের মধ্যে একজন চাদর সরিয়ে গুলি চালায়। একটি ছেলে দুজনের কাঁধের ওপর পা রেখে স্টেনসিলের ওপরে কালি বোলাচ্ছিল। সে পড়ে যায়। অন্যরা তাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। তখন অনেক পায়ের শব্দ ছুটে আসছে। হুইসেল বাজছে। আহত ছেলেটির কথাতেই তাকে রেখে তখন দুজনে পালায়। আহত ছেলেটি উল্টে বুকের উপর ভর করে কনুই দিয়ে হেঁচড়ে চেড়ে হাত ৫ বা ৬ যেতে পেরেছিল। ফুটপাথে রক্তের ঘষ্টানো দাগ হয়েছিল। তারপর সে জ্ঞান হারায়। আই সন্তোষ দেখল প্রায় স্কেচ। বিনাকে পায়ের ওপর দাঁড় করালে অনেক কিছু জানা যাবে। পিজির কেবিন। ডাক্তার, লাংফিল্ড পাংচার হয়ে গেছে। কিছু করার নেই। এনি টাইম। জানলে বাড়িতে খবর দিন। বাড়িতে খবর এসেছিল। ধন্না কৃষ্ণলালকে তার করে। হারবার্ট দুবেলা হাসপাতালে পড়ে থাকত। শরীরের বেশিরভাগ রক্ত রাস্তায় ও ভ্যানের মেঝেতে ঢেলে দেওয়ার পরেও অদম্য এক প্রাণশক্তি বিনুকে দুদিন বাঁচিয়ে রেখেছিল। কৃষ্ণলাল এসেছিলেন। ওদিকে বাড়িতে, বিশেষত বিনুর ঘরে সব ওলটপালট করে, তোশকের তলায় বা কোথাও পুলিশ কিছু পায়নি। এর অনেক আগেই বিনুর কথামতো চিলসাদে হারবার্ট অনেক কিছু পুড়িয়েছে। দেশব্রতী, দক্ষিণ দেশ, চট্টগ্রামে ছাপানো একটি গেরিলা যুদ্ধের বাংলা ম্যানুয়াল, কিউবার ট্রাইকন্টিনেন্টাল পত্রিকা থেকে সংগৃহীত মলোটভ ককটেলের নকশা, রেড বুক, কিছু চিঠি। একটু একটু করে পুড়িয়েছে যাতে ধোঁয়া কম হয়। কেউ বুঝতেও পারেনি। কৃষ্ণলালকে তার বন্ধু অধ্যাপক প্রফুল্লকান্তি বাইরে চা খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। হারবার্টকে বন্দুকধারী ২ গার্ড দেয়া পরবশ হয়ে বলেছিল, ভেতরে যান, ভুল বকছে। বাপটা আবার কোথায় গেল? হারবার্ট বিনুর কাছে গিয়েছিল। বুক অবধি কম্বলে ঢাকা। উল্টুনো বোতলের থেকে রবারের নল হাতে। একটা জিনিস হারবার্ট দেখতে পায়নি।
পায়ের দিক থেকে কম্বলের তলা দিয়ে একটা শেকল বেরিয়েছে। সেটা লোহার খাটের সঙ্গে দুপাক জড়িয়ে তালা আটকানো। গলায় ট্রাকশন লাগানো একটা ছেলে পালাবার পরে এই ফুলপ্রুফ ব্যবস্থা করা হয়। বিনুর চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁট দুটো নড়ছিল, আর যেটাকে দুজন পুলিশ প্রলাপ বলে ভুল কেড়েছিল সেটা ছিল বারাসাতের শহীদ সমীর মিত্রর লেখা কবিতা। অনেক চেষ্টা করে মনে করে শব্দগুলো বলা, ঠিক কবিতা বলার মতো নয়। আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার এতকালের দেখা পুরনো দুনিয়াটা পাল্টে যাচ্ছে। বিনু পরপর কয়েকবার পাল্টে যাচ্ছে বলে চলে, পরের কথাগুলো মনে আসে পড়ে, কাশির মতো হয়, ঠোঁটের কোণা দিয়ে রক্ত মেশা ফেনা ফেনা থুথু চলে আসে। হারবার্ট মাথার কাছে রাখা রক্ত মাখানো তোয়ালেতে মুছিয়ে দিতে যাবে, নার্স এসে যায়। নার্স মুছিয়ে দেয়, দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। ভেঙে চুরে তছঞ্ছ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ছে পুরনো দিনগুলো। ঝড় আসছে একটা, কয়েকবার আসছে বলে চোখ দুটো বড় করে তাকায় মুখের ওপরে। হারবার্ট ঝুঁকে, তার চোখে জল। বিনুর চোখ এদিক ওদিক তাকায়। সে আসলে কাউকে খোঁজেনি, দেখছিল পুলিশরা তার শেষ কথা শোনার চেষ্টা করছে কিনা। কিছু বলবি বিনু? হারবার্ট কাকা, পুজোর ঘরে ডায়েরি। হারবার্ট কাকা, ডায়েরি। কালির ফটোর পেছনে ডায়েরি। বিনু তাকিয়ে থাকে একটু ওপর দিকে। এভাবে মানুষ সব সময় তাকায় না, কিছু দেখার জন্যে না হলেও তাকিয়ে থাকা। ডাক্তার এসে ঢোকে, হারবার্টকে বলে সরে যেতে। পুলিশরা ঢোকে। নার্স এক্সপায়ার। এরপর পুলিশ ফৈজত কাটা পুকুর ঘুরে কেওড়াতলা। বিনুর দেহ বিদ্যুৎ চুল্লিতে ঢুকে যায়। শ্মশান ঘিরে অত রাতেও পুলিশের কড়া পাহারা। কৃষ্ণদাদা কি বিটবিট করছিলেন এক দৃষ্টিতে চুল্লির দিকে তাকিয়ে। চুল্লির দরজার ওপরে লেখা, পুলিশের কুত্তা দেবী রায়, হুঁশিয়ার, CPIM-L। জৈনব বুদ্ধিজীবী পুলিশ অফিসার অধস্তন একটিকে বলেন, ওই দেখুন নকশালের বাবা, ছেলে পুড়ছে বলে মন্থর পড়ছে। কথাটা শুনে হারবার্ট কৃষ্ণদাদার গা ঘেঁষে দাঁড়িয়েছিল। চোখ দিয়ে জল পড়ছে। কৃষ্ণদাদা আবৃত্তি করছেন, ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি, বন্দুক, বোমার আগুনে আজও রোমাঞ্চকর। বিনু পুড়ছিল তখন। এই ঘটনার পরে পচা, বদ্ধ, অকিঞ্চিৎকর যে কালপর্ব চলেছে তা এতই ক্লান্তিকর যে এর তুলনা অন্তত ইতিহাসে মেলা ভার। এবং হারবার্ট কলকাতা শহরের যে খণ্ডের বাসিন্দা সেখানে যুগযুগান্তেও কিছু পাল্টায় কিনা সন্দেহ। বনেদি বাড়িগুলোর মধ্যে চিলচিৎকারের মধ্যে দিয়ে যে ভাগাভাগি হয়েছে তার ফলে অভাবনীয় সব জায়গাতে দেওয়াল ও দরজা এসেছে। অবশ্য কিছুটা মুখ পাল্টানোর স্বাদ এনেছে পুরনো বাড়ির জায়গায় তৈরি প্রমোটারদের মাল্টিস্টোরিড ভিডিওর দোকান হয়েছে। জ্ঞানবান ও বুদ্ধিমান দুই ভাই প্রথম বিপ্লবী পদক্ষেপ নিয়ে দোকানটি খোলে। মোড়ে রোলের দোকানও হয়েছে। বড় রাস্তায় আগে বড় বড় গাছের ছায়া ছিল, তার তলা দিয়ে ছায়াস্নিগ্ধ দোতলা বাস যেত। এখন গাছ নেই, উন্নত যানবাহন। পাড়ায় ঠেলাওয়ালাদের আড্ডাটা উঠে গেছে। হারবার্টের মনে পড়ে একবার মাঝরাত্রিরে ভূমিকম্প হয়েছিল। দোতলার বারান্দার ঝোলানো বিছানার বান্ডিল পেন্ডুলামের মতো দুলছিল। রাস্তায় ভীত এক বৃদ্ধ ঠেলাওয়ালা তার ঘুমন্ত স্বদেশীদের ভুইডোলারে ভুইডোলা বলে সতর্ক করেছিল। অথচ পরদিন সকালে ডেকাডেন্ট রাস্তায় সেই গত রাতের মাতাল ও গতকালের রেশুডেদের ফোলা ফোলা চোখ নিয়ে বাজার করতে যাওয়া, সেলুনের মেঝেতে গুচ্ছ গুচ্ছ চুল, রিকশার শব্দসব দেখলে শুনলে কার বাপের সাধ্যি বলে যে এই শহরে গতরাতে একটা ছোট মাপের হলেও ভূমিকম্প হয়ে গেছে। অবশ্য কয়েকবার ভোট হয়েছিল। হারবার্টের তাতে কিছু যায় আসে না। সে কখনো ভোট দেয়নি। প্রত্যেকবার ভোটের দিন ও যখন কোথাও না যেয়ে চিলছাদে বসে থেকেছে। সেটা ওর কাছে বিনুর প্রতি ট্রিবিউট বলে মনে হয়েছে।
কিন্তু বিনুর বেশি কথা তার মনে পড়ত না। অলেস্টারের ঘটনায় ভাইপোদের হাতে কর্দর্যভাবে মার খাওয়ার পরে একদিন দুপুরবেলা চিলছাদে আরাম করে ঘুমোচ্ছিল হারবার্ট। কৃষ্ণদাদা এসেছিলেন সে সময়। বিনুর মৃত্যুর পর ধন্যাকে তার নিজের অংশ লিখে দেওয়ার পরে সেই যে ফিরে গিয়েছিলেন তিনি, তারপর এই প্রথম আসা। বিনুর মৃত্যুর বছরও 5 পরে বিনুর মা মারা যান। প্রায় 13-14 বছর পরে আসা। আগের মতো এবারেও হারবার্টকে নিয়ে হকার্স কর্নার থেকে 2টো ধুতি আর 2টো ফুল শার্ট কিনে দিয়েছিলেন। নতুন ধুতি আর শার্ট পরে ঘুমোচ্ছিল হারবার্ট। আকাশে সাদা পালক মেঘের ফাঁক দিয়ে সূর্যের ছোটা বেরিয়েছিল। আধভিজে নিঃশ্বাসের মতো হাওয়া দিচ্ছিল। হারবার্ট স্বপ্নটা দেখেছিল। কেন গো নরের বেশে এ খেলা তোমার? তারা কি তোমার ওগো বড় আপনার? নবেন্দ্রবালা মুস্তফি। বিরাট, কতদূর ছড়ানো একটা কাচের পর্দা। তার এপারে একটা এবডোখেবডো মাটির রাস্তা, যেটা কাচের পর্দার পাশ দিয়ে সমান্তরালভাবে চলেছে। ওপারে একটা সোনালি পাহাড়ের তলার দিকে বিরাট গুহা দেখা যাচ্ছে, যার মধ্যে সরু পাথর ওপর থেকে ঝুলছে বরফের ঝালের মতো, আবার নিচের থেকেও ওরকম উঠে গেছে। বিনুর আওয়াজ স্পষ্ট শুনতে পায় হারবার্ট। ওপর থেকে যেগুলো ঝুলছে সেগুলো স্ট্যালাকটাইট, তলা থেকে যেগুলো উঠেছে সেটা স্ট্যালাগমাইট। ঠিকই তো, বই থেকে বিনু তো দেখিয়েছিল। তারপর পাহাড় ফুরিয়ে গেলে আবার চলছে, আবার চলছে। কখনো কাচের ওপারে জল, কখনো আকাশ। আলো কমছে। ফিরতে হবে অতটা পথ। কোথায় ফিরতে হবে? এই ভয়টা আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার কাকের একটা মেঘ ওপারে কাচের কাছে ছুটে আসে। কাচে ঠোকরায়, ডানা ঝাপটায়, অথচ কোনো শব্দ নেই। কাকের রক্ত, কাকের গু ছেবড়ে ছেবড়ে কাচটাকে নোংরা করে দিচ্ছে। সেই অসংখ্য কাকের ফাঁকে বিনুকে দেখতে পায় হারবার্ট। 80-র দশকের মধ্যভাগ। বিনুর মৃত্যুর পর এই প্রথম বিনু। বিনু স্থির হয়ে দাঁড়িয়ে। বিনু কিছু বলছে। কাকের ঢেউ এসে বারবার বিনুকে আড়াল করে। কাচের তলায় ওপারে মরা কাক জমছে। বিনু একটু এগিয়ে আসে। বিনু হাসছে। হারবার্টও হাসে। হাত নাড়ে। কথাগুলো, বিনুর কথাগুলো কাচের এপারে ইকো হচ্ছে অনেক দূরের ভেসে আসা মাইকের গানের সঙ্গে। হারবার্ট কাকা, পুজোর ঘরে, ডায়েরি। হারবার্ট কাকা ডায়েরি, কালির ফটোর পেছনে। ডায়েরি। কাচের কাছে এসেছে বিনু। বিনু তাকিয়ে আছে একটু ওপর দিকে। এভাবে মানুষ সব সময় তাকায় না, কিছু দেখার জন্যে না হলেও তাকিয়ে থাকা। হারবার্ট ধরমক করে উঠে বসেছিল। মুখের গড়ানো লালা শার্টের আস্তিনে মুছেছিল। ঘুম চোখে দেখেছিল আকাশে রামধনু। রামধনুর ওপরে কারা যেন হাঁটছে। বুকের মধ্যে রেলগাড়ি চলার মতো শব্দ। শহরের অপ্রয়োজনীয় শব্দ। হারবার্ট নেমে এসেছিল। ঠাকুর ঘরে ঢোকেনি। সোজা দোতলার বারান্দায়। জ্যাঠাইমা মাদুরে বসে। কৃষ্ণদাদা, ধন্যাদাদা, ধন্যা বৌদি চা খাচ্ছিল। ধন্যা কি একটা বলতে যাচ্ছিল, হারবার্ট চিৎকার করে উঠল। জ্যাঠাইমা! স্বপ্ন পেয়েছি। স্বপ্নে বিনু এসেছিল। বলল। আবার মাথা গুলিয়ে যাচ্ছে। মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, ধন্দ। কৃষ্ণদাদা স্মিত হাসেন। বিনুকে স্বপ্ন দেখলি? এবার পর পর মনে পড়ে। দেখব কি? এত কাক যে দেখাই দুষ্কর। বিনু বিনু বলল, চলো দেখবে, চলো জ্যাঠাইমা। ধন্যাদাদা বলে, যা বলল মাথা ঠান্ডা করে বল, গুলিয়ে না যায়। স্বপ্ন তো। বলল জ্যাঠাইমার ঠাকুর ঘরে, কালী ঠাকুরের যে ফটোটা আছে। হারবার্ট মাথায় হাত ঠেকায়। তার পেছনে বিনুর ডায়েরি আছে। জ্যাঠাইমা উঠতে চেষ্টা করেন। ধর, আমায় ধরে ওঠা। মা, মাগো। হারবার্টের স্পষ্ট মনে ছিল আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে জ্যাঠাইমা, তারপরে হারবার্ট।
ধন্না দাদা বৌদি। শেষে কৃষ্ণলাল প্রায়ান্ধকার সিঁড়ি বেয়ে উঠছে। শেকল খুলে ঠাকুরঘর খোলা হল। ঠাকুরঘরে টিমটিমে আলো জ্বালানো হল। মা কালীর ফটোটি দেওয়ালের মাঝামাঝি ঝোলানো। জ্যাঠাইমা ঠাকুর প্রণাম করে ফটোর তলার দিকটা সামনে টানতে একটা টিকটিকি দৌড়ে দেওয়ালের ওপর দিকে গেল। ভারী ফটো। জ্যাঠাইমা বললেন, ধন্না, টানটা অত ভারী ঠাকুর, আমি কি পারি? ফ্রেম বাঁধানো বড় ছবি কালীর। তলাটা সামনে টানতে কিছু হল না। কিছু থাকলে তো বেরোত। জ্যাঠাইমা বললেন, ধরাধরি করে ঠাকুরটা নামানা, নামিয়ে উল্টো দিকে দেখ। ফ্রেমটা উল্টে দেওয়ালের গায়ে দাঁড় করাবার সময়ই সকলে দেখতে পেয়েছিল। ফ্রেমের কাঠের ওপরে রেখে কাটাপেরে ঘুরিয়ে আটকানো মাকড়সার জাল ও ধুলো মাখা ছোট একটা ডায়েরি। নিচ থেকে ফোকলা চিৎকার শোনা গেল, পিউ কাহা, পিউ কাহা। ও সে কত কাচরে বাবা। কাচের এমুডো ওমুডো টুকরোচ্ছে আর ডানা ঝটকাচ্ছে। তার মধ্যে আবার গান হচ্ছে। বিনু ঠায় হাসছে। কিছু শুনতে পাচ্ছি না। তারপর কানে এলো ফাঁকায় কথা বলার মতো। স্পষ্ট শুনলাম। বলেই সেবারের মতো মরে গেল। হারবার্ট হদিশ পাচ্ছে। এবার তাকে দাপাতে হবে। বিনুর সময় এসছিল। এবার তার সময়। সব লণ্ডভণ্ড করে দিতে হবে। নবডাছুকরা করে ফাড়াফাই করে বিশ্ব সংসারে একটা তাণ্ডব লাগিয়ে দিতে হবে। পুরাকালে এ দেশে অনেক ভূতবিদ্যাবিদ ঋষি ছিলেন। শুনিতে পাই বিদ্যমানকালেও অন্য ভূখণ্ডেও অনেক ভূতবিদ্যা বিশারদ জন্মগ্রহণ করিয়াছেন। কিন্তু তাহাদের সহিত ঋষিদিগের মত বৈষম্য দেখা যায়। ঋষিদিগের মতে যাবৎ প্রেত অবস্থা তাবৎ তাহাদিগকে আহ্বান বা আকর্ষণ করা যায় এবং দেবগন্ধাদি দেবজনীপ্রাপ্তদিগকেও আকর্ষণ বা আহ্বান করা যায়। শুনিতে পাই বর্তমান কালের ভূতবিদ্যা বিশারদেরা মৃতমাত্রকেই আহ্বান করিতে পারেন বা করেন, এমন কি বুদ্ধদেবের আত্মাকেও নাকি কোনো পণ্ডিত আহ্বান করিয়াছিলেন। পরলোক রহস্য। কম্পিত হৃদয়ে স্পন্দিত বক্ষে গবাক্ষের দিকে অগ্রসর হইলাম। সবে মাত্র শয্যাত্যাগ করিয়াছি, এমন সময় কক্ষতলে আমার দৃষ্টি পতিত হইল। আমি সবিস্ময়ে দেখিলাম ৫-৭টা সদ্যচ্ছিন্ন নরমুণ্ড কক্ষতলে গড়াইয়া বেড়াইতেছে। সে মুণ্ডের বিকটদশন পাটি ভীষণ ভ্রুকুটিভঙ্গ লক লক রোশনা আমার হৃদয়ে মহা আতঙ্কের সঞ্চার করিল। আমি পুত্তলিকাবৎ স্থির হইয়া দাঁড়াইলাম, পদমাত্র অগ্রসর হইতে সাহস করিলাম না। পরক্ষণে আবার গগনভেদী চিৎকার। সার্কাসে ভূতের উপদ্রব। পিউ কাহা, পিউ কাহা। কৃষ্ণলাল ফিরে যাওয়ার পরে হারবার্ট জ্যাঠাইমাকে জানিয়ে দিল যে নিচের ঘরে সে ব্যবসা শুরু করবে। তোরা না করিলে এ মহাসাধনা, এ ভারত আর জাগে না জাগে না। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। ধন্না মারফতই অলৌকিকভাবে স্বপ্নের মাধ্যমে বিনুর ডায়েরি পাওয়ার ঘটনাটি পাড়ায় ছড়িয়ে পড়েছিল। কর্পোরেশন পার্কের ধারে রবিবার সন্ধেবেলার আড্ডায় ধন্না কথাটা বলতে বড়িলাল, ক্ষেত্র, গবি, উঞ্জে, হরতাল ইত্যাদি পাড়ার সিনিয়ররা তাজ্জব হয়ে গেল। গবি পারমাতাল। সে লাল চোখে জলের দিকে তাকিয়ে ভাবুকভাবে বলল, আসলে কি জানিস? সবই মায়ের খেলা। কাকে যে কখন কোথায় মাথায় একটু টুক করে ছুঁয়ে দেবে তা কে বলতে পারে? হারবার্ট এ করতে পারে কেউ ভেবেছিল কখনো? অনেকে বলে তারাপীঠে এক কি যেন বাবার সমাধি আছে। সেখানে ১ বোতল মাল ঢাললে নাকি দিব্যদৃষ্টি পাওয়া যায়। অত দূরের কি দরকার? জানা, ওই ঘুটিয়ারির শরীফ ঘুরে আয় না, দেখবি কত রকমের কাণ্ড। বড়িলাল বলেছিল, হারবার্টের কাছে যাব তো একবার। নিজের কানে শুনতে হবে গোটাটা। আসলে বড়িলাল অন্য কারণে যাবে ভেবেছিল। তার ভাই গামা গত বছর লিভার পচে মরেছে চোলাই খেয়ে খেয়ে। মরেছে, তারপর থেকে বাড়িতে আজ এর জ্বর, কাল ওর পেট খারাপ, পরীক্ষায় ফেল লেগেই আছে। হারবার্ট কি কোনো হদিশ দিতে পারবে? হারবার্টের ঘরে তখন পাড়ার অন্য ছেলেরাও ছিল। হারবার্ট মনে অন্য জোর পেয়ে গেছে তখন। একদৃষ্টে সে কিছুক্ষণ বড়িলালের চোখের দিকে তাকিয়ে থাকল।
তারপর বলল, 1 বছর হলো না? ঠিক ঠিক ধরলে 11 মাস। শ্রাদ্ধশান্তি তো সবই করেছি। বাৎসরিকও হবে। সেসব তো করলে বুঝলাম, কিন্তু জল না পেয়ে যে মরাপানা হয়ে যাচ্ছে গো। কে? কে আবার? চাপাগাছ গো, চাপাগাছ। বড়িলাল বেজায় ঘাবড়ে যায়। ছাদের বাগান ছিল গামার একমাত্র শখ। সেখানে কাঠের বাক্সে চাপাগাছ লাগিয়েছিল গামা। সত্যিই তো। হারবার্টও ছাদ থেকে দেখত গামা সারা বিকেল গাছের যত্ন করছে, মাটি খুঁচোচ্ছে, জল দিচ্ছে। এটাও হারবার্ট দেখেছিল যে ডাগর ভোগর চাপাগাছটা হাতকাটা হয়ে যাচ্ছে। বড়িলাল তড়িঘড়ি উঠে রওনা দেয়। এবারে মোক্ষম খেলাটা খেলে দেয় হারবার্ট। যদি দেখো গাছটা মরে গেছে তাহলে ওটাকে তুলে ফেলে ভালো একটা ডাল সামনের বর্ষায় পুঁতে দিও। আর বেঁচে থাকলে কথাই নেই। দিন কয়েক গোড়া ভিজলেই জানান দেবে। বড়িলালের পা কাঁপছে। হারবার্ট থামে না, থামলে এখন চলবে না, থামা যায় না। আসলে কি জানো? টান টান। মরে গেলাম। পুড়িয়ে দিল। কিন্তু যেখানে টান সেখানে তো মন সারাক্ষণ পড়ে থাকবে। যাবে কোথায়? সবই অন্তরালের খেলা। অন্তরালের লীলা। কত রকমের যে বন্দোবস্ত। পরে একদিন বলবখন বড়িদা। এখন যা বললাম করো দিকিনি। বড়িলালের সেবায় শুকনো ডালে কয়েকদিন পরে পাতা বেরোল। নতুন ডাল ছাড়ল ফেকদি দিয়ে। ধন্না আর কজনকে বলেছিল। বড়িলালের অক্লান্ত প্রচার নানা দিকে ছড়াতে শুরু করল। থানার বড়বাবু অবধি শুনে বিস্ময় প্রকাশ করলেন। বল কি? এ যে দেখছি প্রায় নস্ট্রাদামুস। মালটাকে তো দেখতে হচ্ছে একবার। কুটন আর সোমনাথ একদিন সকালে রিকশা করে বাঁধানো টিনে হলুদের ওপরে লাল দিয়ে লেখা ঝকমকে একটা সাইনবোর্ড নিয়ে এলো, মিতের সহিত কথোপকথন। প্রোফ হারবার্ট সরকার। কৃষ্ণদাদা বিনুর ডায়েরি নিয়ে ফিরে যাবার সময় হারবার্টকে 100 টাকা দিয়ে গিয়েছিলেন। তাই দিয়েই হারবার্ট ব্যবসা শুরু করে। কৃষ্ণদাদাও হারবার্টের স্বপ্নের ব্যাপারটা অনিচ্ছা ও ঘোর আপত্তি থাকলেও বিশ্বাস করতে, বলতে গেলে, বাধ্য হয়েছিলেন। সত্যি বলতে বিনু যে হাসপাতালে তাকে ওই কথাগুলো বলেছিল সেটা হারবার্টের মনে ছিল না। বিনুকে দাহ করার সময় অত পুলিশ, ভ্যান, বন্দুক দেখে তার ভয়েতে প্রাণ উড়ে গিয়েছিল। শ্রীমৃণালকান্তি ঘোষ ভক্তিভূষণ প্রণীত পরলোকের কথা পাঠ করিলে পরলোকতত্ত্ব ও আত্মার অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস বদ্ধমূল হইবে এবং পরলোকত প্রিয়জনের সহিত কথাবার্তা বলিবার এবং তাহাদের দর্শনলাভের উপায় জানা যাইবে। মৃত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা ও ভাবের আদান প্রদানের জন্য হারবার্টের অনুসৃত পদ্ধতিটি স্পিরিচুয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে একটি জগাখিচুড়ি বলে মনে হতে পারে। টকটক শব্দ দ্বারা আত্মার সঙ্গে যোগাযোগের যে পদ্ধতি আমেরিকার ফক্স ভগিনীরা অবলম্বন করে সবিশেষ খ্যাতি অর্জন করেন, অর্থাৎ ব্যাপিংস নামে যে পদ্ধতি পরিচিত, তার কোনো প্রভাব হারবার্টের মুতের সহিত কথোপকথনে পড়েনি। স্লেট বা কাগজে অদৃশ্য হস্তে লেখা যে পদ্ধতি এগলিন্টন সাহেব 1881 সালে কলকাতায় দেখিয়েছিলেন বলে শোনা যায়, তাও হারবার্ট কখনো করেনি বা সোজা বাংলায় করতে পারেনি। একদিক দিয়ে হারবার্টকে আমরা এক ধরনের মিডিয়াম বলতে পারি। এ বিষয়ে পরলোকের কথা থেকে হারবার্ট জেনেছিল, এত ভিন্ন অপর যে সকল উপায়ে মৃতব্যক্তির আত্মার সহিত কথাবার্তা বা ভাবের আদান প্রদান চলিতে পারে, তাহাতে একজন মধ্যবর্তী লোকের আবশ্যক। এই মধ্যবর্তী লোককে ইংরাজিতে মিডিয়াম বলে। মিডিয়াম হইবার শক্তি সকলের আছে কিনা ঠিক বলা যায় না, তবে সকলের যে সমান শক্তি নাই তা প্রমাণিত হইয়াছে। এরূপ দেখা গিয়াছে, বিশেষ বিদ্যাবুদ্ধি না থাকিলেও কেহ কেহ শৈশবাবধি, সম্ভবত জন্মাবধি এই ক্ষমতা লাভ করিয়াছেন। আবার কেহ বা বিশেষ চেষ্টা করিয়াও কৃতকাও হইতে পারেন নাই। কাহারও কাহারও মতে যাহারা তুলারাশির ও শান্ত প্রকৃতির লোক, যাহাদিগের মন সংযম করিবার ক্ষমতা আছে, তাহারাই ভালো মিডিয়াম হইতে পারেন, অর্থাৎ তাহাদিগকে মৃত ব্যক্তির আত্মার শোকসে সহজে আনিতে সমর্থ হন। এই জন্য স্ত্রীলোকদিগের মধ্যেই মিডিয়ামের সংখ্যা অধিক দেখা যায়। সহসা
এক স্বপ্নে হারবার্টের মতো পরলোকের সহিত যোগাযোগ স্থাপনের ক্ষমতা অর্জনের উদাহরণ স্পিরিচুয়াল বিশ্বে বিরল। হারবার্ট কখনো প্ল্যানচেটে লেখার চেষ্টা করেনি। বরং বলা যায় যে কিয়দংশে সে শৈললিপি বা অটোমেটিক রাইটিং পদ্ধতি কাজে লাগিয়েছিল। অবশ্য হারবার্টের কখনো কখনো খাপছাড়াভাবে ব্যবহৃত অটোমেটিক রাইটিংয়ের উদাহরণ যদি কেউ স্টেট সাহেবের বর্ডারল্যান্ডো পত্রিকার রচনাবলী, বিশেষত মিস জুলিয়াসের আত্মার লেখাপত্র বা ডব্লিউ স্ট্যান্টন মোজেস সাহেবের কর্মকৃতির সঙ্গে তুলনা করতে যান তাহলে অবশ্যই হাস্যরসের উদ্রেক ঘটবে। হারবার্ট কখনো কখনো অবশ্য ট্রান্স মিডিয়াম বা মহাবিষ্ট মিডিয়ামের ভাব দেখিয়েছিল। দিব্যদৃষ্টি বা ক্লেয়ারভ্যান্স তার মধ্যে কখনো দেখা যায়নি। আরোগ্যকারী মিডিয়াম বা হিলিং মিডিয়াম সে কখনো হতে পারেনি। মেসোমেরাইজ করার ক্ষমতা তার ছিল না। আত্মার জড়িয় মূর্তিধারণ বা মেটেরিয়ালাইজেশন ছিল তার সাধ্যের অতীত। রিচার্ড ক্রুকস, কোনান ডয়েল, মায়ার্স এই মহান ঐতিহ্যের মধ্যে হারবার্টকে স্থান দেওয়ার চেষ্টা করা যায় না। সে একটি ফ্রিক। কলকাতায় যারা গভীরভাবে প্রেতজনী ও মুক্তাত্মা নিয়ে চর্চা করেন, যাদের মধ্যে সংস্কৃতি জগতের এক প্রবাদ পুরুষও ছিলেন, তাদের সঙ্গে ও হারবার্টের কোনো যোগাযোগ ছিল না। সর্বোপরি ব্যবসা জমে ওঠার পরে তার সাধারণ জ্ঞান লোপ পেয়েছিল। টাকার লোভে যা খুশি তাই সে করত। কখনো মৃতের ব্যবহৃত কোনো জিনিস বা হস্তাক্ষর কিছু নিয়ে ভাব দেখাত যে সাইকোমেট্রির সহায়তা নিয়ে হদিশ চালাচ্ছে। এছাড়াও অনেকেই জানেন যে প্রকৃত স্পিরিচুয়ালিস্টরা ঠিক দুপুরে বা গভীর রাতে, অতিরিক্ত ঠান্ডায় বা গ্রীষ্মে কিংবা ঝড়, বৃষ্টি, বাজ পড়ার সময় অপর লোকের সঙ্গে যোগাযোগ করা পছন্দ করেন না, কারণ এরকম সময় ভূতপ্রেতই বেশি আসে। মুক্ত আত্মারা প্রায় আসে না বললেই চলে। কিন্তু কে শোনে কার কথা? তাছাড়া হারবার্টের তখন থামার সময় ছিল না। একেবারে প্রথম দিকেই এসেছিলেন বিনয়েন্দ্র চৌধুরীর সঙ্গে তার স্ত্রী অতসী। বিনয়েন্দ্রবাবুর একমাত্র ছেলে ছিল পাইলট। এয়ারবাস দুর্ঘটনায় হায়দ্রাবাদে মারা যায় বছরখানেক হয়েছে। ছেলে রাহুলের বিয়ের কথা হচ্ছিল। সেই থেকে অতসী প্রায় উন্মাদ। বিনয়েন্দ্রবাবু একের পর এক সিগারেট খাচ্ছিলেন। অতসী অপলকভাবে হারবার্টের দিকে তাকিয়েছিলেন এবং হারবার্ট শিরদাঁড়া সোজা করে বসে অপলকভাবে রাহুলের ফটোটি অনেকক্ষণ দেখার পর চোখ বন্ধ করেছিল। দরজার বাইরে কোটনরা দাঁড়িয়েছিল। একবার চোখ খুলে হারবার্ট সামনে রাখা কাগজে ডটপেন দিয়ে লিখল 4, তারপর স্মিত হেসে ফটোটা বিনয়েন্দ্রবাবুর দিকে এগিয়ে দিল। হারবার্ট বলতে থাকে, অকাল মৃত্যু আজও ছিল, কর্মশক্তি ছিল, কিন্তু কি করে কি হল, উপচ্ছেদ হয়ে গেল। শোক, দুঃখ, হুতাশ। শুধু তাই নয়, সমষ্টি মৃত্যু। কি করে যে এ সৌর্যশক্তি পেলেন আপনারা? গড় করি, অমন সৌর্যশক্তিতে গড় করি। অতসী সর্বে কেঁদে ওঠেন। হারবার্টও নিজের চোখের জল মুছে। স্মিত হাসি ফুটে ওঠে তার মুখে। তবে আর তো দুঃখের কিছু নেই। দুঃখের কি আছে? কালরাজ্য, মৃত্যুরাজ্য এ তো থাকবেই। ছেলেটির মন বড় ধার্মিক ছিল দেখছি। বিনয়েন্দ্র ও অতসী চমকে উঠেছিলেন, কারণ দোতলা থেকে গর্জন শোনা গিয়েছিল, পিউকাহা, পিউকাহা। বিনয়েন্দ্রই বললেন, আমি তো যতদূর জানি ধর্মকর্ম নিয়ে খোকা একেবারেই মাথা ঘামাত না। ঘামাত না, বরং তর্কই করত। উনি তো আবার সাই বাবার। হারবার্ট চেঁচিয়ে ওঠে, থাক, আর বলতে হবে না। আমি শুনব না, শুনব না, শুনব না, কানে হাত চাপা দেয়। দুজনেই অপ্রস্তুত। কি করবেন ভেবে উঠতে পারেন না। কান থেকে হাত সরিয়ে হেসে ফেলে হারবার্ট। মাপ করবেন। মুখ্য মানুষ তো, রেখে ঢেকে কথা আসে না। আচ্ছা, ধরুন আপনার কথাই ঠিক। তা যদি হবে তাহলে এমনটি কি করে হলো বলুন তো? কি হলো? হারবার্ট কাগজের দিকে দেখায় যেখানে 4 লেখা। এর মানে? মানে মানে শুনলেই তো আমার খেলা শেষ। ওই শিবদুর্গা আসছে, কত বড় বন্দোবস্ত।
আমি বলি, এই হাল ফ্যাশনের যুগে কজন মধ্যমধার্মিক হয়? কজন চতুর্থ স্তরে থাকতে পারে? আমি মরলে পারব? স্থূলপাপী হব, নরকের কীট কেন চিবিয়ে চিবিয়ে খাবে। আপনাদের ছেলের তো আনন্দ এখন নন্দনকাননাদি স্থান, যক্ষকিন্নরাদি শরীর ও তদুপযুক্ত সুখদুখ ভোগ। অতসী যেন ভাবের ঘোরে শুনে যান। বলেছে কি জানেন? বলেছে কত সবই বৃথা মরতে জানলে হয়। মরণকালে ভালো চিন্তা ছিল, তারই সুফল ভোগ করছে। কি আনন্দ, কি আনন্দ মা, মাগো, কেন লুকিয়ে রেখেছিলি মা, কেন? মৃত বৈমানিক পুত্র মধ্যমধার্মিক অবস্থায় চতুর্থ স্তরে প্রভূত সুখে বিরাজ করছে। জেনে শান্ত নিথর অতসীকে নিয়ে বিনয়েন্দ্রবাবু গম্ভীর মুখে অ্যাম্বাসাডরের পেছনে বসে বাড়ি গেলেন এবং ওয়ালেটে 2টি 50 টাকার নোট কম ছিল। আপনার? কি আপনার? মানে কি দেব? দেবেন? দেবেন? দেবেন না? দেবেন না? ভিক্ষে যার সম্বল, লাঠিছাটা যার মাথায় নিত্যি ঝরছে, সে কি দরদাম করবে? তাও যদি 2টো ডিগ্রি থাকত, বলতে পারতুম। বিনয়েন্দ্রবাবু নোট 2টো বালিশের তলায় গুজে রেখে চলে গিয়েছিলেন। সেই দিনই রাতে 20 টাকার বিনিময়ে 1 বোতল বাংলা আসে এবং 80 টাকা তরঙ্গে সঞ্চিত হয়। এর কিছুদিন পরে হারবার্ট দোতলায় গিয়ে জ্যাঠাইমার কাছে 100 টাকা ও ধন্যা বৌদিকে 1 বাক্স মিষ্টি দিয়ে এলো, বলল, ফুচকা বুলানকে দিও। কাকা হয়ে কখনো কি খাওয়াতে পেরেছি? ঘুষির জবাবে বড় বড় সন্দেশ। পরে ধন্যাকেও জুতোতে ছাড়েনি। দাদা, মিষ্টি খেয়েছিলে? ধন্যা বলল। কিছুদিন পরে ধন্যা বৌদি বলল, ঠাকুরপো, বাইরের কাজের লোক আসে, তুমি বরং ভেতরের কল বাথরুমটাই ইউজ করো না। কেউ কি বলেছে কিছু কোনোদিনও তোমাকে? না বৌদি, অভ্যেস হয়ে গেছে তো। আর আমার তো সময়ের ঠিক নেই। আমার তো কোনো অসুবিধে হচ্ছে না। মানে তোমার দাদাই বলছিল বলে কথাটা বললুম। সবচেয়ে খুশি হয়েছিলেন জ্যাঠাইমা। হারবার্টের মাথায় হাত রেখে বলেছিলেন, প্রাণটা যেন জুড়িয়ে দিলি যে হারু। অত অত্যাচার, অত অনাচার, ভাবিশুনি আমার কিছু নজর এড়ায়। মুখ বুজে থাকলে কি হবে, আমি সব জানি। পুণ্যকাজ করছো বাবা, সবই মায়ের আশীর্বাদ। জ্যাঠাইমা, উফ, সেই গপ্পটা বলো না। কোনটা? তোমার বিয়ের সেই কদমা? হিহি হিহি। সে তো বাসর রাতের আগে। নতুন জামাই তো কুতে কুতে খেল। এই লুচিটা ধরে তো ওই আলুটা পড়ে যায়। ঢলো ঢলো ভাব। কেন গো? ওমা, সঙ্গে যে বন্ধুগুলো গিয়েছিল, ওগুলো তো লুকিয়ে মদ নিয়ে গিয়েছিল। নিত্যি খেত তো পলকাটা কত রকমের বোতল। তারপর বুঝলি। ও জ্যাঠাইমা, ঢুলছ কেন? হ্যাঁ, তারপর হলো কি, এজোড়া খিলখিল করছে। কেন? জামাইকে একটা কদমা দিয়েছে খেতে, সে একেবারে হাতির মাথার মতো। তারপর? তোর জ্যাঠা তো তখনও রোষে টইটুম্বুর। তবে হ্যাঁ, আডাখানা ছিল বলরামের মতো। যেই না কামড় দেওয়া, অমনি, ছিছি কি কাণ্ড, হিহি হিহি। কেন গো জ্যাঠাইমা? কদমার ভেতরে জুতো। এক পাটি জুতো গো। জুতো পাতে। চোখ গোল্লা গোল্লা করে এদিক ওদিক তাকাচ্ছে। আর মেয়েরা চেঁচাচ্ছে, জামাই, জুতো কামড়াচ্ছে গো। এ কেমন জামাই গো? সে যে কি বটকেরা হয়েছিল। নিজের বাসররাতের স্মৃতি কি মনে পড়ে যায় গিরিশকুমারের? তাই কি তারস্বরে শোভতোক্তি করে ওঠেন তিনি, পিউ কাহা, পিউ কাহা। জ্যাঠাইমা বলেন, ওই এক হয়েছে বাবা পিউ কাহা। ধন্যা কেষ্ট ছোটবেলা। অশৈলপনা করলে বলতেন শুয়ার কাহাকার। ওরা নিচু গলায় জবাব দিত কলকাতাকার। সব বিস্মরণ। ওই দাপট, ওই ঝাপট। সব গিয়ে ওই পিউ কাহা, পিউ কাহা। একটা গান মনে এলো রে হারু, গাইব? গাও না। তুমি তো ভালো গাইতে আগে। শো। সুর ধরতে পারবো? পারবে। ঠিক পারবে। চাঁদের আলোয় জ্যাঠাইমা গান ধরেন। সখী।
কেমনে যমুনা জ্বলে যায়। জল আনিবার পথে যে রূপ দেখিনুল, তুলনা তাহার কোথা নাই। যিনি নব জলধর কান্তি মনোহরল, শুনো শুনো পরাণের সই। মনে মন নাহি মোর, হরে নীল মনোচোর। শরমের কথা কারে কই, অবলা রমণী আমি, সে রূপ হেরিয়েল। হই যেন আপনারে হারা, জল নিতে ভুলে যাই, শুধু তারই পানে চাই। বল সই এ কেমন ধারা, ঘরে মন নাহি সরে বাসিরক শুনেল। ঘটিল যে এ বড় বালাই, শাশুড়ি ননদি সবে, গঞ্জনার কথা কবে। কেমনে যমুনা জ্বলে যায়। গান শেষ হয় না। জ্যাঠাইমা ফুলে ফুলে কাঁদতে থাকেন। তেরচা চাঁদের আলো ঢুকে আলমারির এক পাল্লায় পড়ে ছড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে ধনার ঘরের টিভির আলো বারান্দায় মিলেমিশে নীলচে একটা দপতপে আলেয়া তৈরি করেছে। সেই আলোয় জ্যাঠাইমাকে রেখে চলে আসতে গিয়ে হারবার দেখেছিল দেওয়ালে ঠেস দিয়ে গভীর মমতার সঙ্গে গান যেখান থেকে আসছিল সেদিকে চেয়ে আছেন জ্যাঠামশাই। কাঁদতে কাঁদতে নেমে এসেছিল হারবার্ট। মন কেমন করে। চিলছাদ ছায়া, রাত সকাল, কাকের ডাক সব কিছুর জন্যে মন কেমন করে। বাবার জন্য মন কেমন করে, মার জন্য মন কেমন করে, জ্যাঠামশাইয়ের জন্য মন কেমন করে, জ্যাঠাইমার জন্য মন কেমন করে। সব কিছুতে মায়া টান থেকে যায়। সব কিছুর জন্য মন কেমন করে। নিজের ঘরে খাটের উপরে উপুড় হয়ে বালিশ ভিজিয়ে হাউ হাউ করে কাঁদে হারবার্ট। বিনুর জন্য কাঁদে, নিজের জন্যে কাঁদে হারবার্ট। বুকির জন্য কাঁদে, মিথ্যে কথা বলার জন্য কাঁদে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে ফেপায়, চিত হয়ে শোয়। ঘুমের মধ্যে হাসতে থাকে, আবার ফোপায়, হাসে। পিতা ললিত কুমার ও মাতা শোভারানী শিশুপুত্রের এই বিচিত্রভাব দেখিতেছিলেন। বিস্মিত ললিত কুমার জিজ্ঞাসু দৃষ্টিতে শোভারানীর দিকে তাকাইতে শোভারানী ঈষৎ মায়াময় হাসি হাসিয়া বলিলেন, দেয়লা করছে। হারবার্টের ব্যবসা চলতে শুরু করল। একজন ডাক্তার এসেছিলেন তার ভাই এর বউকে নিয়ে। ভাই আমেরিকায় ক্যান্সারে মারা গেছে। একজন এয়ার হোস্টেস এসেছিল। সে তার বাবার সঙ্গে যোগাযোগ করতে চায়। দোহারা চেহারার একটি ছেলে এসেছিল একদিন তার মার জন্যে। সদ্য বোধহয় কলেজে ঢুকেছে। যাবার সময় বলে গেল, যা কিছু আপনি বলছেন সবই ভেগ। একটা কংক্রিট কথাও বলতে পারেননি। আসলে আমার আশাটাই উচিত হয়নি। ছেলেটি চলে যাবার পরে হারবার্ট কিছুক্ষণ চুপ করেছিল। তারপর বলেছিল, আশাটাই উচিত হয়নি। বাপের বাঞ্চোত ছেলে। আমি আসতে বলেছিলুম। আপনারা গেছি ভুলে, চাও গো মুখানি তুলে। ধরো সখী দুইটি চুম্বন। স্বরাজকুমারী দেবী। 1991 শীতে কোনো এক বিকেলে কালো অলস্টার ও বিনুর দেওয়া প্যান্ট পরে গত 3-4 বছরের শীতকালে যেমন হয়েছিল আয়নায় নিজেকে দেখে মোহিত হয় হারবার্ট ও বলে, ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। কি করবে এখন হারবার্ট? সেই অ্যাডভেঞ্চার সম্বন্ধেও একটা অস্পষ্ট ধারণা ছিল তার। এদিক থেকে মিনিট 20 হাঁটলে সাহেব পাড়ার এলাকা। রাস্তার নামগুলো শুনলেই কেমন লাগে লাউডন, রডন, রবিনসন, শর্ট, উট্রাম, উড পার্ক। উপর্যুপরি কয়েকদিন এভাবে অদ্ভুত চেহারার এই মানুষটিকে দেখে দারোয়ান বা কোনো আয়ার হয়তো মনে হয়ে থাকবে নোকটা পাগল এবং চেহারাটা ভালো করে দেখলে মনে হয় ওর গায়ে হয়তো সত্যি সাহেবের রক্ত আছে। তা না হলে ওরকম রং, ওরকম তাকানো, একটু নীলচে চোখে। হারবার্ট হাঁটছে। হঠাৎ প্যাকার্স অ্যান্ড মুভার্সের দোকানের সামনে দাঁড়িয়ে গেল। কিছু বলবে? কি যেন বলার ছিল। থাক, এখন না বললেও চলে। হারবার্ট বিটবিট করে ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। কেকের দোকান থেকে গন্ধ বেরোচ্ছে। কালো কাচ দিয়ে দোকানটা সাজানো। ঢুকবে?
উরে বাবা, কতটা জায়গা নিয়ে বাড়িটা! বিরাট গেট। ভেতরে একটা মারুতি ব্যাক করছে, পেছনে সাদা আলো জ্বেলে। যারা গাড়িতে তাদের থেকেও কিন্তু বাড়িটাকে ভালো চেনে হারবার্ট। ভেতরে একটা কাঠের সিঁড়ি থাকতেই হবে। সিঁড়িটা উঠে দুভাগে ভাগ হয়ে ডান দিকে বাদিকে উঠে গেছে। যেখানে ভাগ হয়েছে সেখানে একটা আয়না কালো কাঠের ফ্রেমে আটকানো, ফ্রেমটা আটকানো একটা স্ট্যান্ডে, যার পাগুলো বাঘের থাবার মতো ডুমো ডুমো। দুপাশে দুটো পেতলের বড় ফুল রাখার পাত্র। ডান দিকের সিঁড়িটা দিয়েই হারবার্টের ওপরে ওঠার অভ্যেস। কিন্তু ওপরের ঘরগুলো কি রকম? কটা ঘর আছে? সেই ঘরে কি হয়েছিল? কে থাকত? মাথাটা ব্যথা করে হারবার্টের। একটা সিগারেট ধরায়। ফুটপাথে একটা পুরনো দিনের ঘোড়ার জল খাবার লোহার চৌবাচ্চা। তার কিনারে বসে। মুখে যদিও বলে ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ, কিন্তু আবছা করে যেন সাদা পোশাকের ফিনফিনে সাদা গা দেখা যাচ্ছে, সোনালি চুল। চোখ বন্ধ করে ভাবতে থাকে হারবার্ট। মোমবাতি জ্বলছে, আর সেটা নিভিয়ে দেবার জন্য ফু দিতে এগিয়ে আসছে কেউ, নিচু হয়ে, কাচের গ্যালাসের শব্দ। হারবার্ট চোখ খোলে। অন্ধকার ছড়িয়েছে। রাস্তায় আলোগুলো জ্বলেনি। গাড়ির আলো। হারবার্টের একই সঙ্গে মনে হয় কিছু একটা যেন বলার ছিল, আর এই বাড়িতে ওই চিলসাতটা নেই। বিখ্যাত জুয়েলারের ছেলে তার কর্মচারীদের নিয়ে এসেছিল, এবং হারবার্টের কথায় সে বেজায় অপ্রস্তুত হয়ে যায়। মুখ লাল হয়ে ওঠে। কি এসব বলছেন? আমার বাবা দেবতুল্য লোক ছিলেন। এদেরই বলুন না, দীর্ঘদিন বাবার কাছে কাজ করেছেন এরা, বলুন না দাসবাবু। কি বলেছি যে আমায় ওদের কাছে জানতে হবে? কি বলেছি যে গিলতে পাচ্ছেন না? বিষম ঠেকছে। গালাগাল মন্দ কিছু করেছি? ওই যে বললেন বাবা পাপী। হারবার্ট হা হা করে হেসে উঠে বলেছি যে সামান্য পাপী, তৃতীয় স্তরে বিরাজমান। মানে কিছু বোঝেন যে প্যাক প্যাক করছেন? ছেলেটি এবার চুপ করে থাকে। শুনে যায় ব্যবসায়ী লোক। বিস্তর বড় জাল ফেলছে, জাল গুটোচ্ছে, মাছ খামচাচ্ছে, আবার এ পুকুরের এড়ে মাছ ও পুকুরে ছেড়ে দিচ্ছে। কি বুঝলেন? আগে ওর তো মাছ ফাছের ব্যবসা কখনো ছিল না, আমাদের তো জুয়েলারি। আরে বাবা, এগুলো হলো হেয়ালি। বুঝতে হবে। বলছি যে ব্যবসায়ী মানে বিষয় সম্পত্তির বন্দোবস্ত, তো মরণ মোছা কাটতে একটু সময় লাগে। তবে খুব বেশি টানলে ওই 1.5 বছর। তারপর ছাড়া পেয়ে যাবে। দিব্যি উড়ে বেড়াবে। ওহ, কি যে লীলা! আমাদের কি করণীয় তাহলে? আপনাদের কিচ্ছু না। মন দিয়ে ব্যবসা করুন। তবে হ্যাঁ, জমির ব্যাপারটা নিয়ে অতিথি একটা আছে। জমি? হ্যাঁ হ্যাঁ, জমি। বলছে বড় দুশ্চিন্তা, বড় অতিথি। কি লটঘট আছে নাকি কোথাও? আগে ওই বারাসাতের একটা জমি নিয়ে যে মামলাটা চলছিল। থাক থাক, ও আমার শুনে কাজ নেই। পারলে মিটিয়ে নিন। আমার কি? আমরা তাহলে আসি। আপনার দলক্ষিণাটা রাখুন না, এখানেই রেখে দিন। আপনাদের আর কি পাপ জমছে তো আমার। আসুন ভাই। দুগ্গা দুগ্গা। আর একটা লোক বাইরে দাঁড়িয়েছিল। বড় বড় চুল, চশমা, বেশ স্মার্ট। ঘিয়ে ঘিয়ে রঙের রসিল্কের বুশ শার্ট আর চকোলেট রঙের ফুল প্যান্ট। লোকটা জুয়েলাররা চলে যাবার পর ভেতরে এলো। কবে আপনাকে একটু ফাঁকায় পাওয়া যাবে বলুন তো? বলুন না। এখন তো ফাঁকাই আছি। না, এখন আবার আমার সময় নেই। ট্যাক্সি দাঁড়িয়ে। বিকেলে আপনি কেস দেখেন? আজ্ঞে না, বিকেলে একটু বেড়াই। বেড়ান? একদিন না হয় নাই বেড়ালেন। ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। হারবার্ট ঘাবড়ে যায়। ঝামেলা টামেলা কিছু নয় তো? ঝামেলা? একভাবে দেখলে ঝামেলা বই কি। হেভি ঝামেলা। ঠিক আছে, আমি একসময় ঠিক এসে যাব। সন্ধেবেলা কি করেন? চলে আসি 7:30টার মধ্যে। তারপর পাড়ার ওই লুম্পেনগুলোর সঙ্গে ড্রিঙ্ক করেন।
দেখুন, আমি সব জানি। ঠিক আছে, দেখা হবে। চলি। খোলসা করে কিছু বললেন না। খটকা লাগছে কেমন? লাগুক। আমি আসব। এসে খটকাটি ভাঙব। চলি। রবিনসন স্ট্রিটের নার্সিং হোম থেকে একটা গাড়ি বেরোচ্ছিল। ড্রাইভারের মাথায় সাদা টুপি। সেই গাড়িটাতে সুন্দরী বকচুল এক লেডি ডাক্তারকে দেখে হতভম্ব হয়ে গিয়েছিল হারবার্ট। গাড়িটা বিদেশি। টয়োটা বা ডাটসুন কিছু হবে। এইসব গাড়িতে সাসপেনশন এত ভালো যে ঝকানি প্রায় হয় না, ঢেউয়ের মতো গাড়িটা চলে যায়। এরকমই একটা ঢেউতে লেডি ডাক্তার যখন মাথাটা একটু ঝাঁকি দিয়ে চুল ঠিক করছিল তখনই হারবার্ট তাকে দেখে হামুক স্ট্যাচু হয়ে যায়। কাচের মধ্যে দিয়ে দেখা ওই মুখ। চেনা তো বটেই। কিছু অসম্ভব দরকারি কথা বলার ছিল। লেডি ডাক্তার শুনল না। ড্রাইভার গাড়ি চালিয়ে দিল। চলে গেল লেডি ডাক্তার। কাঠের সিঁড়ি দিয়ে কে নেমেছিল? ফ্রেমে বাঁধানো আয়নার ডান দিকের সিঁড়ি দিয়ে হারবার্ট নামছিল, আর বাদিকের সিঁড়ি দিয়ে যে উঠছিল, যার পিঠ, বকচুল, কাঁধ, কোমর, সাদা পোশাক পরা, জামার সঙ্গে ঝালর, গাড়ির মধ্যে লেডি ডাক্তারকে পাশ থেকে দেখা এক নয় একের শীতে হারবার্টের এক আশ্চর্য আবিষ্কার। লেডি ডাক্তার, দাঁড়াও, ওভাবে চলে যেও না। হাঁপিয়ে হাঁপিয়ে ছুটলেও আমি তোমার গাড়ির নাগাল পাব না। দাঁড়াও, শোনো, কথাটা শুনলে কি এমন দোষ হবে যদি একবার আয়নাটার সামনে গেলে একটাও কথা মনে পড়ে যায়? উস, মাথাটা দপদপ করছে। অলেস্টারের মধ্যে গরম লাগছে। বড় বড় বোতাম। হচকা মেরে খুলতে গিয়ে একটা বড় কালো মেডেলের মতো বোতাম ছিঁড়ে ছিটকে পড়ে গেলে। হাতড়ে কুড়িয়ে নেয় হারবার্ট। বোতামটা পকেটে রাখে। লেডি ডাক্তারকে কি বলবে হারবার্ট? হারবার্ট হাঁটতে থাকে। ফিসফিস করে বলে যায় ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ। বেরানোর সময় বারবার, বিকেলের পর বিকেল ওই নার্সিং হোমের সামনে এসে অনেকবার দাঁড়ালেও হারবার্ট আর ওই লেডি ডাক্তারকে দেখতে পায়নি। খুব রাগ হয়েছিল। অভিমান হয়েছিল। শুনছে কে? লেডি ডাক্তার তো চলে গেল। শুনলই না। হারবার্ট হাঁটতে থাকে। মুখ দিয়ে মেশিনগানের শব্দ করে। মেশিনগান দেখেছিল হারবার্ট সিনেমায়। রাষ্ট্রটা টাইটাট। একটা আধপাকলা লোক এসে হাজির। তার বোন পালিয়ে যায়। কয়েক মাস পরে হাওড়া স্টেশনে ট্রাঙ্কের মধ্যে বোনের টুকরোগুলোকে শনাক্ত করার পর তার মাথা বিগড়ে গেছে। সে এসেছিল হারবার্টের কাছে। আমি ট্রাঙ্ক, সুটকেস, কোনো বন্ধ বাক্স দেখতে পারি না। আমার শুধু মনে হয় বন্ধ ডালার ফাঁক দিয়ে চুল বেরিয়ে ঝুলছে। ডালাটা খুললেই দেখতে পাব। লোকটা ময়লা শার্ট আর প্যান্ট পরা। ফুপিয়ে কেঁদে ওঠে আর না বলার ভঙ্গিতে মাথা নাড়ে। পারছি না, কিছুতেই স্ট্যান্ড করতে পারছি না। একটু হেল্প করুন। আই শ্যাল ডাই। দোহাই আপনার, একটু হেল্প করুন। আপনি তো পারেন ডেডদের সঙ্গে কমিউনিকেট করতে। আমার বোনটা। এবার প্রায় চিৎকার করে কাঁদতে থাকে লোকটা। অনেকক্ষণ ধরে কাঁদে। পকেট থেকে নোংরা রুমাল বের করে মুখ মোছে, চশমা মোছে। আপনার বোনের নাম কি ছিল? শান্তা। হারবার্ট কাগজে লেখে শান্তা। তারপর নামটার তলায় একটা লাইন দেয়। ফটো তো কিছু আছে আপনার বোনের? ফটো তো আনিনি। তবে চলে যাবার পরে একটা চিঠি এসছিল ওর। তার জেরক্সটা আছে। দেব? জেরক্স কেন? অরিজিনালটা লালবাজারে। বাবা? পুলিশ, ফৈজত। আচ্ছা দিন। আমার পড়ার দরকার নেই। একটু ছুঁয়ে থাকতে হবে। বসতে হবে, কিন্তু আপনাকে। একটু ঘুরে আসুন না বরং। একা থাকলে কাজটা আর কি ভালো হয়। হ্যাঁ, ঘুরে আসছি। আপনি দয়া করে আমাকে হেল্প করুন। বিশ্বাস করুন, আমি পাগল হয়ে যাব। একে কি বলবে হারবার্ট ভেবে পায়নি। ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে আসা আলোয় হাঁচট করে পরলোকের কথা খুলেছিল। ভেবেছিল ভ্রাতৃস্নেহে মিতা ভগিনীর আবির্ভাব থেকে কিছু একটা দাঁড় করাতে পারবে।
সে 1872 সালের কথা। যশোহরের চাচড়ারাজ সরকারের প্রধান কর্মচারী নবীনচন্দ্র বসু মহাশয় তখন সপরিবারে কলিকাতা সুকিয়া স্ট্রিটের ৩ নং বাড়িতে বাস করিতেছিলেন। তবে কি সে পেত্নী হইয়াছে, এর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। মৃতপত্নীর প্রতিহিংসা বা সতীনের উপর আবির্ভাব থেকেও কোনো রাস্তা বেরোল না। আমার হারানো মেয়ে জ্যোৎস্না থেকে বরং পাওয়া গেল উচ্চস্তরের আত্মা উজ্জ্বল হয়। তাতেই বা কি? হারবার্টের ভয় ভয় করেছিল গোটাটাই। এ কি এলো রে বাবা? হঠাৎ দরজায় টক টক শব্দ। দুরু দুরু বুকে দরজা খুলে দেখে চায়ের দোকানের ছেলে পাঁচু গেলাস নিতে এসেছে। পাঁচু বলল যে চায়ের দোকানে কেউ তো বসে নেই। তখন চটি গলিয়ে বেরিয়ে হারবার্ট সিগারেটের দোকান, বাস স্টপ সব দেখল। কোথাও নেই। লোকটা আর আসেনি। হারবার্টের কাছে অন্যান্য ঠিকানা লেখা কাগজের সঙ্গে শান্তার চিঠির জেরক্স কপিটা থেকে গিয়েছিল। লোকটিকে যা বলা যেতে পারত সেইগুলো বরং কাজে লেগে গেল। এক ছোকরা ডাক্তার, বাচ্চাদের স্পেশালিস্ট, সঙ্গে করে নিয়ে এসেছিল বেলজিয়ামের সুন্দরী অভিনেত্রী টিনাকে। টিনা ইন্ডিয়া দেখতে এসেছে। টিভি ও স্টেজে অভিনয় করে। ওকে দেখার জন্য হারবার্টের ঘরের সামনে ভিড় জমে গিয়েছিল। ডাক্তারটি হারবার্টের কথা ইংরেজি করে বলে দিচ্ছিল। টিনার মাও অভিনেত্রী ছিলেন, কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যান। টিনার বাবা আবার বিয়ে করেছে। সেই মা মারা গেছেন। বড় দুঃখ টিনার। সস্নেহ মাতার আত্মার অনেক কার্যকলাপ হারবার্টের জানা। বিদেশি বলে একটু বেসিক থিওরিও প্রযোগ করেছিল অবর্থ। মৃত্যুর পরে ছরকম প্রেত হয়। সেগুলো কি কি, কে কোন স্তরে থাকে, মার স্নেহ কিভাবে বিপদ আপদ থেকে রক্ষা করে। টিনা বলেছিল সে একজন তিব্বতী লামার কাছে গিয়েছিল লন্ডনে। সেও বলেছিল প্রেত ৬ রকমের, কিন্তু তার মা কোথায় থাকতে পারে, কিভাবে আছে, কিছুই বলতে পারেনি। মেমসাহেব ১০০ টাকা দিয়ে গিয়েছিল হারবার্টকে। পাড়ায় হারবার্টের ইজ্জত আরও ১০ গুণ বেড়ে গেল। ডাক্তার একটা রসিদেও সই করিয়েছিল হারবার্টকে। গুরু, তুমি তো ক্যান্টার করে দিচ্ছ। মেমটা আবার কবে আসবে গো? দরকার পড়লেই আসবে। যা ডোজ দিয়েছি। রস, তুমি নাকি মেমটাকে নিয়ে দরজা বন্ধ করে ভূত দেখিয়েছ। এই এক কেওডামি তোদের গেল না। ওসব ফুটি মারার ধান্দা জানবি হারবার্ট করে না। মেম দেখাচ্ছে। কত মেম বলে দেখলাম। লেডি ডাক্তারের দেখা না পেলেও হারবার্ট পার্ক স্ট্রিটের এক বন্ধ অ্যান্টিকের দোকানে কাচের মধ্যে পরীকে দেখেছিল। এবং সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরেছিল যে ওই পরী লেডি ডাক্তার বা সিঁড়ি দিয়ে যে উঠে গিয়েছিল তার ছোটবেলা। পরীর থেকে একটু বড়ই ছিল বুকি, কিন্তু চিলসার থেকে দেখা বুকি অন্যরকম। মেলানো যায় না। কিন্তু পরীকে দিয়েই শুরু। সোনালি চুল, হলদেটে পাথর দিয়ে তৈরি। গায়ে পাথরের কাপড় জড়ানো। বা হাতটা ভাঁজ করে মাথার পেছনে রাখা। ডান হাতটা উঁচু করে একটা আলো ধরে আছে। আলোটা জ্বালানো যায় কারণ একটা কালো ইলেকট্রিকের তার নেমে গেছে। ইলেকট্রিকের তারটা দেখতে অস্বস্তি হয় হারবার্টের। পরীর আশেপাশে কত কি। পাথরের ফুলদানি, পাথরের চেয়ার, পেছন ফিরে থাকা কাঠের হাতি, পাথরের টেবিলের ওপরে রাখা মস্ত একটা পুরনো জাহাজের আলো। ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। ওই পরীর দিকে তাকিয়ে হারবার্ট কানে মৃতা পশ্চিমী নারীদের গান শুনতে পেয়েছিল। সেই গান দল বেঁধে বিলাপ করতে করতে এসে ধোয়াধুলো মাখা দোকানের কাছে ধাক্কা মারে। হায় নগ্ন পরী। জার্মান মেশিনগানের সামনে সেই রুশি যুবতী যেন নগ্ন, দুহাত দিয়ে বুক ঢেকে দৌড়চ্ছে কালো মাটির ওপর। শুনতে সে কোনো কথাই চাইছে না। ব্যস্ত পথচারীরা দাঁড়িয়ে চুপ করে থাকলে শুনতে পেত যে হারবার্ট গুমরে গুমরে মুগ্ধ হয়ে কাঁদছে এবং সেই পরী ক্রমশ ওপরে উঠছে, তার গাল ঘষে দিচ্ছে দড়ি মইতে বাঁধা বিরাট বেলুন। শীতের পার্ক স্ট্রিটে এক ঝলক রেফ্রিজারেটরের হাওয়া এসে হারবার্টকে জড়িয়ে ধরে। হারবার্ট অলেস্টারের কলারটা তুলে দেয় এবং তাকে হলিউড ছাড়া এখন অন্য কিছু ভাবা অসম্ভব। এখনো বিকেল আছে।
তখনও বিকেল ছিল। এরপর অন্ধকার ছেয়ে এলে পরীও লুকোতে শুরু করবে। গাড়ির আলো কখনো কখনো তাকে চমকে দেবে। মনে হবে তার ঠোঁট নড়ছে। অন্ধ দুটো চোখে হলুদ আলো জ্বলছে। হারবার্ট ফিসফিস করে বলেছিল, জেপটে জুপটে থাকো এখন। ফের আসবক্ষণি। ফেরার রাস্তায় গাছ, পরিচিত কুষ্ঠরোগী, বারান্দার থাম, সাইনবোর্ড, চায়ের দোকান, ডিউটি সেরে বাড়িতে ফেরা আজা, নার্স, বেশ্যা, পার্কের রেলিং, জলাধারের গায়ে আঁকা সিংহ ও মিকি মাউসের ছবি, শহরের পাতাল থেকে উঠে আসা জল। প্রত্যেককে আলাদা করে কিছু না কিছু বলার ছিল। বিজ্ঞাপনের বিরাট হোর্ডিং এর উপরে গাড়ির আলোর চলাফেরা দেখে হারবার্টের মনে হয় সে সিনেমার পর্দার দিকে তাকিয়ে আছে। রাস্তার ভিড়ে কৃষ্ণদাদার পাশে দাঁড়িয়ে হারবার্ট ফল অব বার্লিন দেখেছিল। তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরও ডকুমেন্টারি ছিল। নগ্ন একটি রুশি যুবতী দুহাতে বুক ঢেকে কালো মাটির ওপর দিয়ে দৌড়চ্ছে আর কয়েকজন জার্মান সেনা মেশিনগান তুলে ধরছে। সেই যুবতী ছুটছে তো ছুটছেই। শুনতে সে কোনো কথাই চাইছে না। রাষ্ট্রটা টাটাট। বছরের চাকা ঘুরল। 1992 এলো দেদার কেচ্ছাফেচ্ছা, চুরিচামারি আর হারামিপোনার ফিরিস্তি নিয়ে। বছরের শুরুটা হারবার্টের খারাপ হয়নি। কয়েকটা বাংলা কাগজে দু একটা লেখাও বেরিয়েছে। জানুয়ারিতে বিশেষ কিছু হল না, ফেব্রুয়ারিতেও না। টুকটাক কেস অবশ্য আসছিল। মার্চেও বিশেষ কিছু না। পয়সা যা আসছিল তাতে হারবার্ট খুশি ছিল। তবে মাল, সিগারেটের খরচাটা বড় বেড়ে গিয়েছিল। হারবার্ট ঠিক করল দোল যখন 18 তারিখে পড়েছে তখন রংবাহারি খরচা যা হবার হয়ে যাক। এরপর সব ছেড়ে ছুড়ে সাত্ত্বিক টাইপের হয়ে যাবে। সাহসটাও কেমন যেন কমে যাচ্ছিল হারবার্টের। আসলে গন্ডগোল হয়েছিল মেশিনে সাউন্ডও আছে, পিকচার নেই। পিকচার আছে, সাউন্ডও নেই। মানুষও তো টিভি। হারবার্টের শরীরটা এখানে ওখানে কাকে করছিল কিছুদিন ধরে। জ্যাঠাইমা বলেছিল, হ্যারে পয়সা করি আসছে, শরীরটা অমন মাছের কাটার মতো হচ্ছে কেন রে? বেশি নেশাভাং করছিস তাহলে? যা, কি যে বলো জ্যাঠাইমা। আসলে হয়েছে কি জানো, ধকল যাচ্ছে তো খুব, একেবারে হাটকালি করা ধকল, তাই সব বসা শুকিয়ে যাচ্ছে, মাসে জমছে না। বসা টানা তো সাধু পুরুষের লক্ষণ রে। আমার হারুর সাধু হয়ে কাজ নেই। তোকে আমি বিয়ে দেব। সংসারে বাঁধতে হবে। কে আমাকে বিয়ে করবে জ্যাঠাইমা? শোনো কথা। রোজগেরে ছেলে। এমন দেবকান্তি দেখতে। কত ছুরি বলে পুঁতি খুঁজতে খুঁজতে বরের ঘরে ছুটবে। পুঁতি গড়িয়ে যায়। সেই পুঁতি খুঁজতে খুঁজতে কেউ তো হারবার্টের কাছে আসেনি। না বুকি, না লেডি ডাক্তার। আর পরি? না, পরীকে কিছুতেই হারবার্ট বউ বলে ভাবতে পারে না। দোলের দিন খুব রং খেলা হল। মাথার চুলের মধ্যে কি একটা দিয়েছিল, কেউ যত জল ঢালে ততই রং বেরোয়। ততই রং বেরোয় গলগল করে। দোলের পরের দিন খোয়ারি কাটেনি। ভরদুপুর বেলায় ভেজানো দরজা খুলে সেই বাঞ্চোত এসে হাজির। যে ঘিয়ে রঙের সিল্কের বুশ শার্ট পরে এসে বলে গিয়েছিল যে সময়মতো এসে খটকা ভেঙে দেবে। হারবার্ট তখন স্বপ্ন দেখছিল সে হাসপাতালের দরদালানে বড় বড় কাচের বয়ামে রাখা মানুষের নানা রকম শরীরের টুকরো, গাদা বাচ্চা, মুখ চোখ হয়নি, এই সবের মধ্যে দিয়ে সে একটা ল্যাংটো মেয়েকে নিয়ে পালাচ্ছে। ল্যাংটো মেয়েকে নিয়ে বেরোবে কি করে? উপায় ছিল। হাসপাতালের চত্বরে ছায়া ছায়া জায়গায় খানকিরা মরা মেয়েদের কাপড় বিক্রি করছিল। সস্তা একটা নাইলনের কাপড় হারবার্ট সেই ল্যাংটো মেয়েকে কিনে দিল। কাপড়টা পেরে হারবার্ট আর মেয়েটা হাসপাতালের গেট থেকে বেরিয়ে দেখল ট্রাম ডিপো। কিন্তু ট্রামে না চড়ে তারা একটা রিকশাতে উঠল। রিকশাটা চলছে। হারবার্ট নিচে তাকিয়ে দেখে তো অবাক, আরে মেয়েটার পায়ে একটা হাই হিল জুতো, সে তো খেয়াল করেনি। মেয়েটার বগল এই তো পাশে। নাইলন ঢাকা দেওয়া বুক শুরু। সেই সময় চোখ খুলল হারবার্ট। ঝুঁকে সিল্ক ঘিয়ে ঘিয়ে বুশ শার্ট তাকিয়ে।
ঘুম হচ্ছে? ঘুমিয়ে থাকলে খটকা ভাঙবে। হারবার্ট ধড়মট করে উঠে বসে। বলেছিলাম না সময়মতো আসব। ওঠো, জাগো হারবার্ট সরকার, তোমার সঙ্গে আমার ভীষণ দরকার। লোকটা ব্রিফকেস খুলে একটা চ্যাপ্টা মদের বোতল বের করেছিল দুটো ফিনফিনে গ্যালাস, এক প্যাকেট ক্লাসিক সিগারেট লাইটার। হারবার্টকে বলেছিল, যাও পাচু, গিয়ে মুতে এসো, এসে গাঁট হয়ে বসো। অবাধ্য গর্দভের মতো চেয়ে থেকো না। যা বলছি তাই করো। এতে তোমারও মঙ্গল, আমারও চেঙ্গিস খান। হারবার্ট ঘেব্বে যে দুধদাট করে হিসুফিসু সেরে ফিরে দেখল লোকটা দুটো গ্যালাস ভর্তি করে সাজিয়ে বসে আছে। দুজনে গ্যালাস ধরল, সিগারেট ধরালো। লোকটি বলল, চিয়ার্স নয়, স্কুল নয়, আমরা বাঙালি, বাংলাদেশে এখন সবাই বলছে উল্লাস। হারবার্টও বলল, উল্লাস। লোকটির নাম সুরপতি মালিক। বাড়ি, জমি, ভেড়ি, কয়লা, মোপেড নানা বিষয়ে মধ্যস্থতা করে প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কম্পিউটারাইজ হরোস্কোপ এদেশে যারা প্রথম চালু করেন তাদের মধ্যে নাকি শ্রী মারিকও ছিলেন। বড় মাপের প্রফেশনাল ফুটবল কলকাতায় চালু করার জন্য হন্যে হয়ে যাচ্ছে সুরপতি। রুসি, মোদি, রতন টাটা, ছাবারিয়া, আম্বানি এদের সকলের সঙ্গেই বিগত ৩ বছরে ফুটবলের ব্যাপার নিয়ে সুরপতির কথা হয়েছে। কিন্তু এখন তার নজর হারবার্টের দিকে পড়েছে। নেক নজরে তাকিয়ে থেকে সুরপতি বলে যায়, দেখো ভাই, তোমার ওই ভূতফুত আমি মানি না। ওদের সঙ্গে তোমার কেমন দহরম মহরম তাতে আমার বিশ্বাসও নেই, অবিশ্বাসও নেই। আমি শুধু একটা ব্যাপার বুঝি, তেলাপিয়া যদি চৌবাচ্চায় থাকে তার সাইজ বাড়ে না। মানে ভাই, তুমি বলতে চাইছ আমি চৌবাচ্চার তেলাপিয়া? তা নয়তো কি? ঝিলের গজাল না সাগরের তিমি। স্পেডকে স্পেড আমি বলবই। তা তোমার মোদ্দা কথাটা কি সেটা ঝেড়ে কাশলেই তো হয়। এরপর নেশা চেপে ধরবে, মাথা গুলোবে। সুরপতি মারিক চোখ বন্ধ করে বলে চলে, গুড গুড, ওসব গ্যাজাগেজি আমিও ডু নট লাইক। মোদ্দা কথাটা হলো তোমাকে আমি টপ লেভেলে নিয়ে যাব। তাতে আমারও স্বার্থ থাকবে। মিনিমাগো না এই হুইস্কিটা তাহলে কিনতুম না। আর যাই করো, আমাকে চুদু ভেব না। তোমার মতো কারি কারি হারবার্ট আমি ফেলেছি, আবার হেঁকে তুলেছি। সুরপতি মারিক চোখ খোলে বলে চলে, একটা কাচফাচ লাগানো, এসি লাগানো ঘ্যাম অফিস। দেওয়ালে নানা রকম ছবি। একটা মেয়ে কম্পিউটার চালাচ্ছে, তাকে ঝকঝক করছে এই লাইনের দামি দামি বই। বাজনা বাজছে আস্তে আস্তে, থিমে আলো, কার্পেট। ৫০০ টাকা ভিজিট মিনিমাম, স্পেশাল কেস হলে আরও বেশি। এরপর বোম্বে, দিল্লি। মরা পলিটিশিয়ান কি মেসেজ পাঠাচ্ছে সেটা জ্যান্ত পলিটিশিয়ানের কানে একবারটি তুলে দেওয়া। এইভাবে ফাটকার কিংপিন, বিগ বুলদের কয়েকটাকে বশ করে ফেলা। তার সঙ্গে নির্লিপ্তি, শ্মশান বৈরাগ্য। তারপর দুবাই, বাহরিন, মরা শেখ, জ্যান্ত শেখ। এয়ার ইন্ডিয়া, টাটা সিয়েরা। বল হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়। আর বলতে পারছি না। দাঁড়াও, আর এক পাত্র ঢালি। মালটা কিন্তু স্মুথ। কি বলো? হারবার্ট জমতে থাকা নেশা থেকে ভরসা জোটায় ঠিকই, কিন্তু মনের মধ্যে কোথাও যেন হবে না ভাব। কিন্তু এসব করতে গেলে তো ইংরেজি না জানলে চলবে না। ওখানেই তো আমাকে মেরে রেখেছে কিনা। বাল হবে ইংরেজি দিয়ে। শালা, ইন্টারপ্রেটার থাকবে তোমার, যা বলবে স্যাটাস্যাট বলে দেবে। পার্টি বেগরবাই করলে দাঁত চিপে শুনিয়ে দেবে, ফাক ইউ, টিট, কান্ট, প্রিক। তাহলে হবে বলছো পারবো? আমার ভয় একটা কেচ্ছা না করে ফেলি। দূর, তোমার মনে খালি ভয়, আমার আবার অভয়, বড়া ভয়। ব্যবস্থা তো আমার 50-50। মারিক সরকার এন্টারপ্রাইজ। পেটেতে পুরিয়া পাঠ। রাজি তবে হারবার্ট? কি ঠিক তো? তুমি আবার কবে আসছো ভাই? ওই তো
কবে কখন আসব সেটা আমার ব্যাপার। মারিক অ্যালোন উইল ডিসাইড। এখন আমার কাজ তোমাকে একটু তুলে ধরা, একটু সুগন্ধ নাকে নাকে পৌঁছে দেওয়া। ওয়াশিং পাউডার নির্মা মানে? এ শালা তো দেখছি স্প্যাস্টিক। তোমাকে যে বাচ্চারা বাটপাখি বলে, আই সাপোর্ট দ্যাম। এখন আমার 1 নম্বর কাজ হবে তোমার জন্যে পাবলিসিটির ব্যবস্থা, সাদাশি স্ট্র্যাটেজি। একদিকে চলবে হুইসপার ক্যাম্পেন, গুজ গুজ ফুসফুস। অন্যদিকে ইংরেজি কাগজে 2-1টা মাল ভিড়িয়ে দেওয়া। যাই হোক, আমাদের কারবার শুরু হয়ে গেল। আমি চললুম। আর হ্যাঁ, সিগারেটের প্যাকেটটা রেখে দাও। আর ওই পাড়ার বঙ্কালতমলনাদের সঙ্গে বাংলা খেয়ে খেয়ে লিভারটার 12টা বাজিও না। এরপরে এসি ঘরে বসে ডিম আলো জেলে তুমি আর আমি ব্ল্যাক ডগ খাব। সুরপতি মারিক যাবার আগে হারবার্টের গাল ধরে ঝাঁকুনি দিয়ে বলে যায়, গুলু 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 গুলু। সন্ধ্যা ঘনায়। অন্ধকারে ক্লাসিক সিগারেট ধরায় হারবার্ট। বুকি, লেডি ডাক্তার, পড়ি, দীর্ঘশ্বাস আসেই, কিন্তু এদিকে স্বর্গের দরজা যে একটু একটু করে খুলছে। সুর করে করে হারবার্ট বলে চলে, ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ। অন্ধকারের মধ্যে সিগারেটের ধোঁয়া নানা রকমের নকশা তৈরি করে, যদিও তা দেখা যায় না। গোল আগুনটা শুধু বাড়ে, কমে। আপনারা শুনছিলেন নবারুণ ভট্টাচার্য রচিত উপন্যাস হারবার্ট। আপনারা সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন।